তিন দাবিতে কর্মবিরতিতে সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। দুশ্চিন্তায় শিক্ষার্থী অভিভাবক। অব্যবস্থাপনা ও জমি সংকটে রংপুরের বিসিক শিল্পনগরে। সরকারি পৃষ্ঠপোষকতা ও সহজ ঋণ সুবিধার দাবি উদ্যোক্তাদের। শিল্পায়ন কর্মসংস্থান তৈরিতে উদ্যোগ নেয়ার তাগিদ। বৃষ্টি উজানের ঢলে কুড়িগ্রামে বেড়েছে নদ নদীর পানি। ব্রহ্মপুত্র তিস্তার ভাঙনে বিলীন শতাধিক বসতঘর। ঝুঁকিতে আরও সহস্রাধিক। বরাদ্দের অপেক্ষায় পানি উন্নয়ন বোর্ড। এবং ঈদুল আজহার সামনে রেখে গবাদি পশুর বাড়তি পরিচর্যা। রংপুরে জমতে শুরু করেছে সাপ্তাহিক হাট। সীমান্ত দিয়ে চোরাচালান ঠেকানোর দাবি ব্যাপারীদের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ। সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। চাকরির শুরুতে 11তম বেতন গ্রেড নির্ধারণ সহ 3 দফা দাবিতে রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে কর্মসূচি পালন করছেন তারা। তবে অনেক স্কুলেই যথারীতি ক্লাস করতে দেখা গেছে। শিক্ষকরা বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা। এদিকে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় সিলেবাস শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। আর নিয়মিত পাঠদানের দাবি জানায় শিক্ষার্থীরা। এখানে বসে আছি কারণ ম্যাম আমাদের পড়া দিয়ে গেছে, আমরা সেজন্য পড়াটা পড়তেছি। এখন এই দাবির জন্য আমরা ঠিকই কর্মসূচি পালন করতেছি। আমাদের 11তম গেটের জন্য, উচ্চতর সমস্যার সমাধানের জন্য, তারপর হলো আমাদের শতভাগ উন্নতির জন্য, শতভাগ যেন আমাদের প্রমোশন হয়। বাংলাদেশের সমস্ত টিচার যেন ন্যায্য মর্যাদা পায়, আমাদের এটাই বড় চাওয়া। অব্যবস্থাপনা ও জায়গা সংকটে পিছিয়ে রংপুর বিভাগের বিসিক শিল্পনগরীগুলো। উদ্যোক্তারা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতা ও সহজ ঋণ সুবিধা বাড়ানো গেলে বাড়বে শিল্পায়ন, তৈরি হবে কর্মসংস্থান। টেকসই অর্থনীতি গড়তে বিসিককে নিতে হবে আরও যুগোপযোগী ও কার্যকর উদ্যোগ। তবে কর্তৃপক্ষের দাবি উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের পাশাপাশি বিসিকের পরিধি বাড়াতে ভূমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। প্রতিষ্ঠার 3 যুগ পেরিয়ে গেলেও নানা অব্যবস্থাপনায় পূর্ণতা পায়নি ঠাকুরগাঁও বিসিক শিল্পনগরী। শিল্প বলতে এই বিসিকে প্লাস্টিক ও চিরামুড়ি তৈরির কারখানা। আর প্রতিষ্ঠার 62 বছর পেরিয়ে গেলেও মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি দিনাজপুর বিসিক শিল্পনগরী। উদ্যোক্তাদের অভিযোগ, কোটি কোটি টাকা সার্ভিস চার্জ দেওয়ার পরও নানা অব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত সেবা মিলছে না। যদি সরকার এই বিসিক শিল্পনগরীটাকে যদি এক্সটেনশন করে অথবা নতুন করে কোনো বিসিক শিল্পনগরী করে যেখানে শিল্প উদ্যোক্তাদের এই সুবিধাগুলো পাওয়া যায়, তাহলে অবশ্যই এখানে উদ্যোক্তা তৈরিতে একটা সহায়ক ভূমিকা পালন করবে। অলরেডি এখান থেকে 50 একর এবং 150 একরের একটি প্রস্তাব আমাদের প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। একই অবস্থা নীলফামারী ও রংপুর বিসিক শিল্পনগরীর। সৈয়দপুর উপজেলায় আরেকটা বিসিক শিল্প স্থাপনের জন্য আমি সরকারকে অনুরোধ করব। প্রতিনিয়ত অনেক শিল্প উদ্যোক্তা আসছেন প্লট নেওয়ার জন্য, বাট আমরা জায়গা দিতে পারছি না। তবে কর্তৃপক্ষ বলছে বিসিকের আকার বাড়াতে ভূমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী 2 হিসেবে আমরা কিন্তু প্রস্তাব দিয়েছি। ওইটি যদি শিল্পনগরী হয়ে যায়, রংপুরে যে নতুন উদ্যোক্তাদের চাহিদা ইনশাল্লাহ ওখানে 100% পূর্ণ হবে বলে আমার বিশ্বাস। সংশ্লিষ্টরা বলছেন স্থানীয় অর্থনীতিকে টেকসই করার পাশাপাশি নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে বিসিককে আরও বেশি আধুনিক ও কার্যকরী উদ্যোগ নিতে হবে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। তার সঙ্গে যুক্ত হচ্ছেন রংপুর বিসিকের উপমহাব্যবস্থাপক এহসানুল হক। সরাসরি চলে যাচ্ছি নিশাতের কাছে। আপনারা জানেন যে স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে বিসিক শিল্পনগরীগুলো এবং একই সাথে এই বিসিক শিল্পনগরীর যে উদ্যোক্তা তৈরি হচ্ছে এর ফলে কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং স্থানীয় অর্থনীতিতে যে গতি সেটি কিন্তু পাচ্ছে। আমরা আজকে আলোচনা করব বিসিক শিল্পনগরীগুলো স্থানীয় অর্থনীতিতে কেমন ভূমিকা রাখছে, উদ্যোক্তা তৈরিতে কী কী ধরনের পদক্ষেপ তারা নিচ্ছেন এবং একই সঙ্গে যে সংকটগুলো রয়েছে সেটি মোকাবিলায় আসলে কী ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন রংপুর বিসিকের উপমহাব্যবস্থাপক এহসানুল হক। আমরা সরাসরি একটু আলোচনায় চলে যেতে চাই। আপনারা বিসিক থেকে উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে কাজ করছেন, আসলে কী কী ধরনের প্রশিক্ষণ আপনারা বিসিক থেকে দিয়ে থাকেন? আসলে আমরা
উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে থাকি 5 দিন ব্যাপী উদ্যোক্তাদের জন্য। এই প্রশিক্ষণগুলো দিয়ে থাকি এবং আমাদের রংপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র নাই, কিন্তু তারপরে আমরা সেই প্রশিক্ষণগুলো দিয়ে থাকি। সেটি হলো আমাদের স্পেশালি যেমন ধরেন রংপুরের জেলা ব্রাঞ্চ শতরঞ্জির উপর আমরা 2 মাস ব্যাপী প্রশিক্ষণ দিয়ে থাকি এবং আমাদের আরেকটি প্রকল্প আছে, সেটা হলো বেনারসি প্রকল্প। বেনারসি এখান থেকে প্রায় 15-16 কিলোমিটার দূরে, আমরা সেখানেও প্রশিক্ষণের আয়োজন করি, ওখানেও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণগুলি আমরা দিয়ে থাকি শুধুমাত্র উদ্যোক্তা তৈরির জন্যই। সাম্প্রতিক সময় দেখছি নারী উদ্যোক্তারা আসলে অনেক এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আসলে আপনাদের বিশেষ কোনো প্রকল্প রয়েছে কিনা নারী উদ্যোক্তাদের এগিয়ে নেবার ক্ষেত্রে? আসলে আমাদের যে প্রশিক্ষণগুলি হয়ে থাকে, আমাদের এখানে কিন্তু বলা আছে যে আমরা 20% নারী উদ্যোক্তাদেরকে প্রশিক্ষণ দিব এবং আমরা দিয়েও থাকি। এবং নারীদের জন্য বিশেষ করে রংপুরে নারীদের জন্য আলাদা একটা স্কিমের মতো বা আলাদা একটা করে আমরা ভাবছি। সেটি হলো যে নারীদের যারা যে পণ্যগুলি উৎপাদন করে, সেই উৎপাদিত পণ্যগুলি তারা বাজারজাত করার কোনো সুযোগ নেই, যার জন্য আমাদের ডিপার্টমেন্টে বা আমাদের প্রধান কার্যালয়ে আমরা নারীদের জন্য একটা সেল সেন্টারের প্রস্তাব, আমরা 10% জমিতে যাতে একটা সেল সেন্টার হয়, এই সেল সেন্টারের প্রস্তাব আমরা দিয়েছি। সেখানে শুধুমাত্র নারী উদ্যোক্তারাই পণ্য প্রদর্শনের সুযোগ পাবে। আরেকটি বিষয়, যারা নতুন উদ্যোক্তা হতে চায় কিংবা যারা উদ্যোক্তা রয়েছেন বিসিকে, তাদের এক ধরনের অভিযোগ রয়েছে যে তারা অবকাঠামো সংকট, প্লটের সংকট এবং যে ফ্যাসিলিটিসগুলো পাওয়া দরকার সেটি তারা পাচ্ছে না, ফলে নতুন নতুন প্লটের তাদের দাবি দীর্ঘদিনের। এই যে বিষয়গুলি, এই সংকটগুলো সমাধানে আসলে কোনো কার্যকরী উদ্যোগ আপনারা নিয়েছেন কিনা? আসলে আমরা কার্যকরী উদ্যোগ 2-3 বার নেওয়া হয়েছে। সর্বশেষ উদ্যোগ সেটি হলো এখান থেকে পাগলাপিড়ের ঠিক কাছেই আমরা 100 একর জমির একটা প্রস্তাব আমরা আমাদের প্রধান কার্যালয়ে পাঠিয়েছি। সেটি সম্ভবত ডিপিপি হওয়ার অপেক্ষায় আছে, কাজ চলছে আমাদের গবেষণা শাখায় এবং পরিকল্পনা শাখায়। এটি আমরা জানি যে আমরা সেটা গত 1 বছর হয়ে গেল, প্রায় আমরা গত জুনের দিকে আমরা এটা পাঠিয়েছি। 100 একর জমি, এটি যদি এখানে হয়ে যায় ইনশাল্লাহ এখানে যে দাবিটা আছে উদ্যোক্তাদের যে চাহিদা, এটি ইনশাল্লাহ এখানে পূরণ হবে। এছাড়াও আপনি জানেন যে এই বর্তমান যে এক্সিস্টিং শিল্পনগরী, এই এক্সিস্টিং শিল্পনগরীতে কিন্তু এখানে গ্যাসের সংযোগ অলরেডি কার্যক্রম চলছে। এখানে সামনেই দেখা যাচ্ছে যে সিপি স্টেশনের কাজ চলছে। এই কাজটি সম্পন্ন হয়ে গেলে গ্যাস চলে আসবে ইনশাল্লাহ। তখন উদ্যোক্তারা এখানে অল্প আপনার উৎপাদন খরচে আপনার হিউজ প্রোডাক্ট উৎপাদন করতে পারবেন। ছোট করে একটু জানতে চাই যে যারা উদ্যোক্তা বিসিকে রয়েছেন তারা বলেন যে অবকাঠামো এবং যে সেবা পাওয়া দরকার সেটি তারা ঠিক মতো পান না, একটু ছোট করে। আসলে সেবার বিষয়টা কি, সেবার ক্রাইটেরিয়া থাকে, সকল সেবা তো এক ওয়ান স্টপ সার্ভিসের মতো নয়। তবে আমাদের দিকে বিসিক জেলা কার্যালয়ের পক্ষ থেকে যে যারা উদ্যোক্তা তাদের যে সেবার দেওয়ার বিষয়টা আমরা মোটামুটি 100% নিশ্চিত যে আমরা আমাদের। আপনারা বলছেন যে উদ্যোক্তাদের আপনারা যথাযথ সেবা দেওয়ার চেষ্টা করেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম স্থানীয় অর্থনীতির যে বিসিক শিল্পনগরীগুলো যেভাবে ভূমিকা রাখছে এবং এটি আরো কিভাবে বাড়ানো যায়, উদ্যোক্তা তৈরি করা যায় এবং সেক্ষেত্রে কি ধরনের কার্যকরী উদ্যোগ বিসিকের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, সবকিছু মিলিয়ে আজকে এই ছিল আমার কাছে আলোচনার বিষয়বস্তু। রংপুর বিসিকের উপমহাব্যবস্থাপকের সঙ্গে আলোচনা করছিলেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। বিভাগীয় সময়ে আরও থাকছে। সংস্কারের 2 সপ্তাহেই উঠে গেছে কার্পেট। গাইবান্ধায় সড়ক মেরামতে অনিয়মের অভিযোগ। ভোগান্তি বাড়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। ঠিকাদারকে সড়ক বিভাগের চিঠি। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আর কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়। সব দলের সঙ্গে এক হয়ে দেশকে এগিয়ে নিতে চায় এনসিপি। দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাটে গণসংযোগ ও পথসভায় তিনি কথা বলেন। আগামী নির্বাচনে সৎ ও যোগ্যদের জনপ্রতিনিধি হিসেবে বেছে নেয়ার আহ্বান জানান সার্জিস। বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার নানা রকম গুজব ছড়িয়ে জুলাই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তাই যে কোনো তথ্য যাচাইয়ের মাধ্যমে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান এনসিপির এ নেতা। আমরা এনসিপি করি বলে বিএনপি, জামায়াত কিংবা অন্য দলের কেউ একজন আমার প্রতিপক্ষ হয়ে যাবে, এই কালচার আমরা চাই না। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল একসাথে যে কোনো একটি জেলা উপজেলায় কাজ করব। আমাদের মধ্যে হবে ভালো কাজ করার প্রতিযোগিতা। যে ভালো কাজ করবে তাকে জনগণ তাদের প্রতিনিধি হিসেবে বাছাই করে দিবে। যে নির্বাচনের আগে আপনার পকেটে 500-1000 টাকা দিয়ে একটা ভোট চায়, সে হচ্ছে জনগণের সবচেয়ে বড় শত্রু। সে 5 বছরের জন্য আপনার মুখ বন্ধ করে দিতে চায়।
ঈদুল আজহার সামনে রেখে সাপ্তাহিক হাটে জমে উঠেছে পশু বেচাকেনা। এ মুহূর্তে নীলফামারীর ঢেলাপির হাটে আছেন রিপোর্টার সাকির হোসেন বাদল এবং গাইবান্ধার দারিয়াপুর হাটে আছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি শুরুতেই যাচ্ছি বাদলের কাছে। আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি যে ঈদের মাত্র আর 5-6 দিন দেরি, তারপরেও আমি যে হাটটিতে আছি এটি হলো নীলফামারীর অন্যতম একটি গরুর হাট। কিন্তু এখানে গরুর হাটের যে অবস্থা তাতে দেখে বোঝা যাচ্ছে যে আজকের মাত্র 6-7 দিন বাকি থাকার পরেও যে পরিমাণ গরু হাটে আসার কথা ছিল সেই পরিমাণ কিন্তু গরুও নেই, পাশাপাশি দর্শকও কিন্তু সেই ক্রেতাও কিন্তু সেই পরিমাণ নেই। আপনারা দেখছেন যে এখানে যে গরুগুলো উঠেছে সেগুলো মোটামুটি সবগুলোই মাঝারি টাইপের। 4 থেকে 5টি বড় গরু এই হাটে উঠেছে, যেগুলির ওজন হবে 10 থেকে 15 মনের উপরে, এবং যারা বিক্রেতা তারা এই গরুগুলির দাম 3 থেকে 3.5 লাখ টাকা চাচ্ছে। কিন্তু ক্রেতাদের সাথে কথা বলে আমরা এখানে যতটুকু জেনেছি যে তারা বলছে যে এই মুহূর্তে আজকের আমরা মূলতই গরু দেখতে এসছি এবং দাম দর করতে এসছি, কিন্তু আমরা এটি একটু দেখাশোনা করে কিনবো। কিন্তু এখানে যারা বিক্রেতা তারা বলছেন যে গরু এনে আমরা যদি মানুষ কমসে কম দাম দর করতো তাহলেও আমরা খুশি হতাম। এত কম ক্রেতা যে যারা বিক্রেতা তারা কিন্তু একেবারে নাখোশ এবং খুশি না। তারা বলছে যে দরদামও মানুষ করছে না। তো এই যে পুরো হাটটাকে ঘিরে যে পরিমাণ আজকের লোক হওয়ার কথা ছিল, যদিও এখানে আরো 3টি হাট গরুর হাট বসবে, সেখানে হয়তো আরো বেশি লোকের সমাগম হবে, কিন্তু এই যে টোটাল এই পুরো হাট জুড়ে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য র্যাব টহল দিচ্ছে। এই ছিল নীলফামারী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা গরুর হাটের আরো বিস্তারিত জানতে আমরা ফিরে যাচ্ছি গাইবান্ধাতে, সেখানে আছে সহকর্মী বিপ্লব। গাইবান্ধায় কোরবানির হাট কিন্তু জমজমাট ভাবে শুরু হয়েছে। আজকে কিন্তু আমরা আছি জেলার যে একেবারে ঐতিহ্যবাহী জেলার বড় হাট দারিয়াপুর হাটে। এই হাটটি কিন্তু আমরা দেখেছি যে দুপুরের পর থেকে কিন্তু জমজমাট হয়েছে, হাজার হাজার গরু কিন্তু এই হাটে এসেছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ক্রেতারা এসেছেন এখানে গরু কেনার জন্য। আমরা দেখেছি যে এখানে কিন্তু এবার যেটি গরুর দাম সেটি কিন্তু যেটি ক্রেতারা বলছেন যে প্রতি বছরের চেয়ে কিন্তু এবার কিছুটা হলেও সহনশীল অবস্থায় রয়েছে এবং তাদের সাধ্যের মধ্যে রয়েছে। পক্ষান্তরে কিন্তু বিক্রেতারা যারা একেবারে প্রান্তিক খামারি তারা যেটি বলছেন, তারা অতিরিক্ত খরচ করে যেভাবে গরু তারা লালন পালন করেছিলেন এবারে কিন্তু একটু তাদেরকে ক্ষতির মুখে পড়তে হচ্ছে, কেননা তাদের তুলনামূলক দাম কম বলে তারা জানিয়েছেন। এই হাটটিতে আমরা দেখতে পাচ্ছি যে এবার কিন্তু দেশীয় গরুর সবচেয়ে আনাগোনাটা বেশি এবং উন্নত যে গরু সেগুলি কিন্তু কিছুটা কম। আমরা দেখেছি যদি বাজার দর বলি, এবার কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 80 থেকে 90 হাজার টাকার মধ্যে কোরবানির উপযোগী গরু থেকে শুরু করে কিন্তু 4 লাখ টাকা পর্যন্ত বড় আকারের গরু এবার হাটে উঠেছে। ক্রেতা এবং বিক্রেতার সমাগমে আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু হাটটি একেবারে মুখরিত অবস্থায় রয়েছে। ক্রেতারা যেটি অভিযোগ করছেন যে তারা যেভাবে চাচ্ছেন সেভাবে আসলে এই হাটগুলিতে কিছুটা মধ্যস্বত্বভোগীর কারণে কিন্তু তারা সঠিকভাবে ক্রয়ে তাদের ঝামেলা হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু তারা স্বস্তিতে কেনাকাটা করছেন। আমরা দেখছি যে সকাল থেকে এখানে সেনাবাহিনীর টহল জোরদার করেছে। সেনাবাহিনী যেটি বলছেন যে জাল টাকা উদ্ধার যেন না কেউ করতে পারে, যেন জাল টাকার ব্যবহার এখানে করতে না পারে এবং অতিরিক্ত হাসিল যেন আদায় না করতে পারে, সেজন্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে। এই ছিল গাইবান্ধার কোরবানির হাট থেকে সর্বশেষ খবর। কোরবানির হাটে পশু বেচা কেনার সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম নীলফামারীর ঢেলাপির হাটে এবং গাইবান্ধার দারিয়ারপুর হাটে। বিভাগীয় সময় আরো থাকছে।
দিনাজপুরের শুকিয়ে যাওয়া নদীতে ফসল আবাদ, চর কৃষিতে লাভবান হচ্ছেন ভূমিহীনরা, সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। কুড়িগ্রামের বিভিন্ন নদীতে ভাঙন দেখা দিয়েছে। বৃষ্টি ও উজানের ঢলে পানি বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র ও তিস্তায়। এতে উলিপুরের রসুলপুর ও মোল্লারহাট এবং রৌমারীর সোনাপুর সহ বেশ কয়েকটি এলাকায় ব্রহ্মপুত্রের তীরে তীব্র ভাঙন দেখা দিয়েছে। একই সঙ্গে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দে ভাঙছে তিস্তা। গত 2 সপ্তাহের ভাঙনে এসব এলাকায় বসতভিটা হারিয়েছে শতাধিক পরিবার। ঝুঁকিতে রয়েছে আরও সহস্রাধিক পরিবার সহ ফসলি জমি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। গাইবান্ধায় সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার শহীদ মিনার থেকে সৈয়দপুর ঘাট পর্যন্ত সড়কটির সংস্কার শেষ হয় 2 সপ্তাহ আগে। এর মধ্যেই উঠে যাচ্ছে কার্পেটিং। এতে আবারও সড়কটি বেহাল দশায় ফিরে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের কাজে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। তবে এই পরিস্থিতির জন্য বৃষ্টির অজুহাত ঠিকাদারের। আর শিগগিরই মেরামতের জন্য ঠিকাদারকে চিঠি দিয়েছে সড়ক বিভাগ। দিনাজপুরে শুকিয়ে যাওয়া নদীতে চলছে ফসল আবাদ। জেগে ওঠায় এসব চরে চাষ হচ্ছে পেঁয়াজ, রসুন, বোরো ধান ও ভুট্টা সহ নানা জাতের ফসল ও শাকসবজি। চরের জমি উর্বর হওয়ায় উৎপাদন হচ্ছে আশানুরূপ। বাড়তি ফসল পেয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন ভূমিহীন কৃষক। বছর প্রায় অর্ধেক সময় চরাঞ্চলে হচ্ছে এই চাষাবাদ। কৃষকদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 3 দাবিতে কর্মবিরতিতে সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। দুশ্চিন্তায় শিক্ষার্থী, অভিভাবক। অব্যবস্থাপনা ও জমি সংকটে রংপুরের বিসিক শিল্পনগরে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহজ ঋণ সুবিধার দাবি উদ্যোক্তাদের। শিল্পায়ন, কর্মসংস্থান তৈরিতে উদ্যোগ নেয়ার তাগিদ। এবং বৃষ্টি উজানের ঢলে কুড়িগ্রামে বেড়েছে নদ নদীর পানি। ব্রহ্মপুত্র, তিস্তার ভাঙনে বিলীন শতাধিক বসতঘর, ঝুঁকিতে আরও সহস্রাধিক। বরাদ্দের অপেক্ষায় পানি উন্নয়ন বোর্ড। এই ছিল বিভাগীয় সময়ের আজকের আয়োজন। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।